তোমাদের সকলকে আজকে আমরা পঞ্চম লেকচার নাম্বার 5 এ সবাইকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্মে বিবিএ অনার্স প্রথম বর্ষের সকল শিক্ষার্থীদেরকে। তো চলো আমরা লেকচার শুরু করি। আমি স্ক্রিন শেয়ারে দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের যে পঞ্চম অধ্যায় রয়েছে অর্থাৎ অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশন, ব্যবসায়িক পণ্যের হিসাব সংরক্ষণ প্রক্রিয়া, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আলোচনা শেষে ইনশাআল্লাহ আমাদের ছাত্রছাত্রী বন্ধুরা যেটা বলতে পারবে, তোমরা বলতে পারবে যে ডিফাইন মার্চেন্ডাইজিং ইনভেন্টরি, ইটস ক্লাসিফিকেশন। মার্চেন্ডাইজিং ইনভেন্টরি অর্থাৎ ব্যবসায়িক পণ্যের যে সংজ্ঞা, এই সংজ্ঞাটা তোমরা দিতে পারবে। সে সাথে ব্যবসায়িক পণ্যের ধরন বা প্রকারভেদ সেটাও বলতে পারবে। ডিসক্রাইব পিরিয়ডিক এন্ড পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, আমাদের যে মজুদ পদ্ধতি রয়েছে, ইনভেন্টরি সিস্টেম, মজুদ পদ্ধতি, এই পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম এবং পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম অর্থাৎ কালান্তিক মজুদ পদ্ধতি এবং নিত্য মজুদ পদ্ধতি, এই দুইটা পদ্ধতি বর্ণনা করতে পারবে। ডিফারেন্সিয়েট পিরিয়ডিক এন্ড পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, কালান্তিক মজুদ পদ্ধতি এবং নিত্য মজুদ পদ্ধতির মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেই পার্থক্যগুলো ইনশাআল্লাহ বর্ণনা করতে পারবে। টার্মস অফ সেল, ক্রয় বিক্রয়ের যে শর্ত থাকে অর্থাৎ ক্রয় করার সময় বা বিক্রয়ের সময় করার সময় ক্রেতা বিক্রেতার মধ্যে যে শর্তগুলো থাকে সেই শর্তগুলো কি কি সেগুলো বলতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। ডিসকাউন্ট উইথ ক্লাসিফিকেশন। তার কথাটা শোনা যাচ্ছে না, সাউন্ডটা একটু বাড়িয়ে দিব। ওকে ফাইন। হ্যালো, এখন কি শব্দ শোনা যাচ্ছে? একজন একটু বলো কুইক। জি স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি স্পিকার থেকে মুখটা অলরাইট। এবং সেই সাথে তোমরা বাট্টা কাকে বলে বা বাট্টা কত প্রকার রয়েছে, কি কি, এগুলো ব্যাখ্যা করতে পারবে। এবং পরিশেষে এই মার্চেন্ডাইজিং ট্রানজাকশন অর্থাৎ ব্যবসায়িক পণ্যের যে ক্রয় বিক্রয় হয় সেই ক্রয় বিক্রয় বা লেনদেন যেগুলো আছে এই লেনদেনগুলো রেকর্ড করার যে পদ্ধতি সেটা বর্ণনা করতে পারবে। তবে এটাই হচ্ছে আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলোকে আমরা কিভাবে কোন কোন মেথডে রেকর্ড তার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা দেখছি, তুমি কে বলছো প্লিজ? তোমার নাম কি? হ্যালো, আর ঐশ্বর্য। আচ্ছা ঐশ্বর্য। শোনা যাচ্ছে স্যার। নীলা শরীফা, নিশা, তুমি কি শব্দ পরিষ্কার শুনতে পাচ্ছ? স্যার পড়ানোর সময় একটু কথাটা আস্তে এসে পড়ে, মানে ক্লিয়ারলি এরকম ভাবে আসতেছে না। তাহলে আমরা মাইক্রোফোনের সামনে নিয়ে কথা বলছি। ঠিক আছে, অলরাইট। থ্যাংক ইউ স্যার। ইউ আর ওয়েলকাম। ওকে, তো সর্বশেষে যে পয়েন্ট আমরা আলোচনা করব যে ব্যবসায়িক পণ্যের যে লেনদেন আছে ক্রয় বিক্রয়, সেইটার যে নিয়মগুলো রয়েছে গ্রস মেথড, নেট মেথড, সেই মেথডগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা সামনের দিকে অগ্রসর হই। ওকে, প্রথমে আমরা দেখব যে মজুদ পণ্য কাকে বলে। ডেফিনিশন অফ মার্চেন্ডাইজিং ইনভেন্টরি অর্থাৎ মজুদ পণ্যের সংজ্ঞা কি। তো মজুদ পণ্যের সংজ্ঞা বলতে বোঝাচ্ছে, দেখো প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠান কি করে, কিছু পণ্যদ্রব্য, যে পণ্যদ্রব্য উৎপাদন করে অথবা ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে, মুনাফার উদ্দেশ্যে। তো এই যে পণ্য উৎপাদন করে, ক্রয় করে, বিক্রি করবে এবং বিক্রয় করে মুনাফা অর্জন করবে, এই জিনিসটাই হচ্ছে তোমার ব্যবসায়িক পণ্য। ব্যবসা প্রতিষ্ঠানে অনেক ধরনের জিনিস থাকে কিন্তু সবগুলো কিন্তু ব্যবসায়িক পণ্য না। আসবাবপত্র, কলকব্জা, যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা, এগুলি হচ্ছে স্থায়ী সম্পদ। কিন্তু যে জিনিসটা বিক্রয়ের মাধ্যমে মুনাফা করবে সেই জিনিসটাই হচ্ছে তোমার ব্যবসায়িক পণ্য। হ্যাঁ, এমন যদি হয় যে আমি ধরো টেলিভিশন উৎপাদন করে বিক্রি করি, সেক্ষেত্রে টেলিভিশন আমার জন্য ব্যবসায়িক পণ্য। আমি যদি ফার্নিচার তৈরি করে বিক্রি করি সেক্ষেত্রে ফার্নিচার আমার জন্য পণ্য। কিন্তু যদি সেগুলো আমি নিজে ব্যবহার করি সেটা হচ্ছে সম্পদ। তাহলে ব্যবসায়িক পণ্য হচ্ছে যে জিনিসটা বিক্রয়ের মাধ্যমে একজন কারবারি, একজন বিক্রেতা মুনাফা অর্জন করবে, সেই জিনিসকে বলা হয় তোমার ব্যবসায়িক পণ্য। ক্রেতার নিকট বিক্রয়ের মাধ্যমে মুনাফা লাভের উদ্দেশ্যে যেসব স্পর্শযোগ্য বস্তু কারবারে ধরে রাখা হয় তাকে মজুদ পণ্য বলা হয়। ঠিক আছে, আচ্ছা এখন এই মজুদ পণ্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট হিসাবকালের মধ্যে যেসব পণ্য ক্রয় করে থাকে
অর্থাৎ বিক্রির জন্য ক্রয় করে, কিন্তু একটা হিসাবকালের মধ্যে, একটা হিসাবকাল 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, কিন্তু এই হিসাবকালের মধ্যে সমস্ত ক্রয়কৃত পণ্য কিন্তু বিক্রি করতে পারে না। কিছুটা বিক্রি করতে পারে, কিছুটা তার কাছে রয়ে যায়। তো যেটা বিক্রি করতে পারে সেটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সেটা আমরা জানি। আর যেটা অবিকৃত থেকে যায়, ওই অবিকৃত পণ্যের যে ক্রয় মূল্য বা কেনা দাম, সেটাকে বলা হচ্ছে সমাপনী মজুত পণ্য বা মজুত পণ্য। তো একটা হিসাবকালের শেষে, যদি সংক্ষেপে বলতে হয়, একটা হিসাবকালের শেষে যে পরিমাণ পণ্যদ্রব্য অবিকৃত অবস্থায় প্রতিষ্ঠানের কাছে থেকে যায় তাকে বলা হয় মজুত পণ্য। এই মজুত পণ্য হিসাবকালের শেষে এটার নাম থাকে সমাপনী মজুত পণ্য, আর পরবর্তী হিসাবকালের শুরুতে সেটা হয়ে যায় প্রারম্ভিক মজুত পণ্য। ঠিক আছে? তাহলে ব্যবসায়িক পণ্য হিসাবকালের শেষে যেটা, সেটার নাম হচ্ছে সমাপনী মজুত পণ্য, আর পরবর্তী হিসাবকালের শুরুতে সেটা হয়ে যাচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে দুই ধরনের পেলাম, একটা সমাপনী মজুত পণ্য, একটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। ওকে, আচ্ছা। এখন এই মজুত পণ্য আবার তিন ধরনের হয়ে থাকে। উৎপাদনকারী প্রতিষ্ঠান বিশেষ করে তিন ধরনের মজুত সংরক্ষণ করে: কাঁচামালের মজুত, প্রক্রিয়াধীন বা আধা তৈরি পণ্যের মজুত, এবং সমাপ্ত বা ফিনিশড গুডস, সমাপ্ত পণ্যের মজুত। তাহলে একটা হচ্ছে প্রারম্ভিক মজুত, সমাপনী মজুত, আর আরেকটা হচ্ছে তিন ধরনের মজুত। কাঁচামালের মজুত যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়, এই উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে তিন ধরনের মজুতটা পাবা: কাঁচামালের মজুত, আধা তৈরি পণ্যের মজুত, এবং সমাপ্ত মানে তৈরি করা পণ্যের মজুত। তাহলে হয়ে গেল আমাদের কিন্তু মোট 6 ধরনের, অর্থাৎ কাঁচামালের প্রারম্ভিক মজুত, কাঁচামালের সমাপনী মজুত, আধা তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত, আধা তৈরি পণ্যের সমাপনী মজুত, এবং সমাপ্ত বা তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত এবং সমাপনী মজুত। ওকে, আচ্ছা। এখন এই যে মজুতগুলো রয়েছে প্রতিষ্ঠানে, তবে উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি না হয় তাহলে কিন্তু আর কাঁচামালের মজুত আর প্রক্রিয়াধীন মজুত পাবে না, শুধুমাত্র তৈরি পণ্যের মজুতটাই থাকবে, একটাই মজুত থাকবে। ওকে, আর যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয় তাহলে তিন ধরনের হবে। যাই হোক, এই যে মজুত পণ্যগুলো রয়েছে, এই মজুত পণ্যগুলো ব্যবসা প্রতিষ্ঠান যে হিসাবভুক্ত করবে, হিসাবভুক্ত করার দুটো পদ্ধতি প্রচলিত রয়েছে। একটা হচ্ছে নিত্য মজুদ তালিকা পদ্ধতি, যেটাকে ইংরেজিতে বলা হয় পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, আর একটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি, মানে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। নিত্য মজুদ পারপিচুয়াল, তোমরা অনেকেই ফিনান্সে করেছো যে পারপিচুইটি, হ্যাঁ, ওইখান থেকে আসছে পারপিচুয়াল মানে নিত্য 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 মজুদ তালিকা পদ্ধতি, এবং একটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি, কালের শেষে, পিরিয়ডের শেষে, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। এই দুই ধরনের আমাদের হিসাব রক্ষণের, মজুদ পণ্যের হিসাব রক্ষণের পদ্ধতি রয়েছে। ঠিক আছে, এখন আমরা জেনে নিই নিত্য মজুদ তালিকা পদ্ধতি কি এবং কালান্তিক মজুদ পদ্ধতি কি। প্রথমে আসলে নিত্য মজুদ তালিকা পদ্ধতি, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। যে পদ্ধতিতে প্রতিবার পণ্য ক্রয় এবং বিক্রয়ের পর পণ্যের উদ্বৃত্ত ও মূল্য নির্ণয় করা হয়ে থাকে তাকে অবিরত মজুদ তালিকা পদ্ধতি বলা হয়। দেখো, নাম দিয়ে এটা বোঝা যাচ্ছে, আমি যখনই পণ্যটা কিনছি, গোডাউনে যাচ্ছে, সাথে সাথে আমি হিসাবের খাতায় লিখছি যে আমার মজুদ পণ্য বৃদ্ধি পেল। আবার যখনই পণ্য বিক্রি হচ্ছে, ওই বিক্রিত পণ্যের কেনা দাম, কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় বা বিক্রিত পণ্যের ক্রয় মূল্য, এটাকে আবার হিসাবের খাতা থেকে বিয়োগ করে দিচ্ছি বা ক্রেডিট করে দিচ্ছি। তাহলে হচ্ছে কি, যখনই পণ্য গোডাউনে বাড়তেছে ডেবিট করছি, যখনই কমে যাচ্ছে ক্রেডিট করছি। ফলে আমার হিসাবের খাতাতেই কিন্তু একদম প্রতিনিয়ত যতবার আসছে ক্রয় হচ্ছে, যতবার বিক্রয় হচ্ছে, ততবারই কিন্তু মজুদের যে ব্যালেন্সটা আছে সেটা আপডেট হয়ে যাচ্ছে। এই জন্য এটার নাম বলা হয়েছে অবিরত বা নিত্য মজুদ তালিকা পদ্ধতি, কারণ প্রতিনিয়তই এটার ব্যালেন্সটা চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়তই আমরা জানতে পারছি। যে কোনো সময় যে কোনো একটা তারিখে আমরা অ্যাকাউন্টটা দেখবো, ইনভেন্টরি অ্যাকাউন্টটা দেখবো এবং বলে ফেলতে পারবো অ্যাকাউন্টটা দেখে যে আমার গোডাউনে কত টাকার মজুদ পণ্য আছে। আমাকে গোডাউনে গিয়ে কাউন্ট করারও দরকার নেই, আমার খাতার মধ্যেই সব পরিষ্কার লেখা আছে। ওকে, যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠান উচ্চ মূল্যের এবং সীমিত পণ্য ক্রয় বিক্রয় করে থাকে, উচ্চ মূল্যের মানে দাম অনেক বেশি, এবং সীমিত পণ্য মানে ভ্যারাইটিসটা কম, যেমন ধরো ফ্রিজ, টেলিভিশন, এগুলো কিন্তু মূল্য খুব বেশি কিন্তু ভ্যারাইটিসটা কম। হ্যাঁ, এই ধরনের প্রতিষ্ঠানগুলো সাধারণত নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে থাকে। ওকে, আচ্ছা। এই পদ্ধতিতে পণ্য ক্রয় এবং পণ্য বিক্রয়কে মজুদের হ্রাস বৃদ্ধি দ্বারা লিপিবদ্ধ করা হয়। নরমালি হয় কি, আমরা পণ্য ক্রয় করলে লিখি ক্রয় ডেবিট, বিক্রি করলে লিখি বিক্রয় ক্রেডিট, হ্যাঁ, মানে ক্রয় বিক্রয় নামে লিখি। কিন্তু নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে পণ্যকে খরচ না ধরে সম্পদ হিসেবে বিবেচনা করা হয়, আর সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট, তাই মজুদ পণ্য ক্রয় করার সময় মজুদকে আমরা ডেবিট করি, আবার যখন বিক্রি করি তখন ওটার কেনা দামকে মজুদকে ক্রেডিট করে দিই, অর্থাৎ সম্পদ হিসেবে অনেকটা বিবেচনা করা হয়। ওকে, তাহলে এই পদ্ধতিতে পণ্য ক্রয় এবং বিক্রয়কে মজুদ পণ্যের হ্রাস বৃদ্ধি হিসেবে লিপিবদ্ধ করা হয়, ক্রয় আর বিক্রয় নামে রেকর্ড করা হয় না। ঠিক আছে, ক্রয় নামে রেকর্ড করা না, পারচেজ নামে রেকর্ড করা হয় না। এটা হচ্ছে নিত্য মজুদ তালিকা পদ্ধতি। এরপরে আসো
কালান্তিক মজুদ তালিকা পদ্ধতি, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। কালান্তিক মানে কি? কালের অন্তে, হিসাব কালের অন্তে একটি নির্দিষ্ট সময় শেষে গোডাউনে গিয়ে কাউন্টিং করে যে কয়টা পণ্য আছে, প্রত্যেকটা দাম কত, এইভাবে ক্যালকুলেটরে যোগ করে যখন মজুদ পণ্য মূল্যায়ন করা হয়, সেই পদ্ধতিকে বলা হয় কালান্তিক মজুদ পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে সারা বছর হিসাবের মজুদের হিসাব রাখা হয় না। মজুদ আসলো বাড়াইলাম, মজুদ গেল কমাইলাম, এভাবে সারা বছর হিসাব রাখা হয় না। পণ্য কিনলে ক্রয় নামে ডেবিট করা হয়, বিক্রি করলে বিক্রয় নামে ক্রেডিট করা হয়। বছরের শেষে গিয়ে গোডাউনে কাউন্ট করে বলা হয় যে আমার মজুদের মূল্য কত রয়েছে। তোমরা যেমন অঙ্ক করার সময় দেখেছো যে ট্রায়াল ব্যালেন্স দিয়ে নিচে দিয়ে দিয়েছে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে এত টাকা। এই যে মূল্যায়ন করা হয়েছে এত টাকা, এটা হচ্ছে গোডাউনে গিয়ে কাউন্টিং করে মূল্যায়ন করেছে। তার মানে এটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে ওই অঙ্কগুলো দেওয়া থাকে। পাইল এবং লারসন ওনারা বলছেন যে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম ইজ এন ইনভেন্টরি সিস্টেম, অর্থাৎ কালান্তিক মজুদ পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি ইন হুইচ পিরিয়ডিক্যালি, যাতে পিরিয়ডিক্যালি কালের অন্তে, নির্দিষ্ট কালের পর পর at the end of each accounting period, প্রত্যেকটা হিসাব কালের শেষে the cost of the unsold good on hand, অবিকৃত পণ্য যেটা হাতে রয়ে গিয়েছে সেটার ক্রয় মূল্য is determined by counting unit of each product, প্রত্যেকটা পণ্য গুণে গুণে যেটার মূল্যটা কাউন্টিং করা হয়, multiplying the count for each product by its cost, এবং প্রত্যেকটার মূল্যকে তার একক দ্বারা, যেমন মনে করো আমি গোডাউনে গেলাম, দেখলাম হরলিক্স কয়টা আছে 5টা, একটা দাম কত 500, তিনটার দাম কত 1500 টাকা, ওকে ফাইন হরলিক্স। মাল্টোভা কয়টা আছে 7টা, একটা কেনার দাম কত 600, 6 7 42, ওকে। এভাবে কাউন্টিং করে তার প্রাইস দিয়ে গুণ করে তারপরে যোগ করে এই সমাপনী মজুদের মূল্য নির্ধারণ করা হয় কালান্তিক মজুদ পদ্ধতিতে। ওকে, এখন আসলে আমরা একটু দেখে নিই সংক্ষেপে যে নিত্য মজুদ তালিকা পদ্ধতি এবং কালান্তিক মজুদ পদ্ধতির পার্থক্যটা কি। আমরা এখানে এই থিওরিটিক্যাল বর্ণনার সময় একটু কম রাখবো, দ্রুত আগে যাবো, কারণ আমাদের রুলস গুলোকে জানতে হবে, মেইন যে জিনিসটা দরকার, ঠিক আছে? ওকে, তাহলে আমি এখানে তোমাকে দেখাচ্ছি, সংক্ষেপে কিছু পার্থক্য বলে দিচ্ছি। নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে আমাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটা বন্ধ হয় না, কারণ আমার তো অ্যাকাউন্টের কাছে পণ্য আসছে, জাস্ট খাতায় লিখে নিল, তাহলে স্বাভাবিক কার্যক্রম চলতে থাকে, ক্রয় বিক্রয় অন্যান্য কার্যক্রম, ব্যবসায়িক কার্যক্রম চলতে থাকে। কিন্তু কালান্তিক মজুদ পদ্ধতিতে কি করতে হয়? ব্যবসায়িক স্বাভাবিক কার্যক্রম বন্ধ রেখে গোডাউনে যেতে হয়, কয়েকজন ব্যক্তি নিয়ে গোডাউনে কাউন্ট করতে হয়, কাউন্ট করে তারপরে একেবারে ভেতর থেকে বের করে কাউন্ট করে হিসাবভুক্ত করতে, তাহলে স্বাভাবিক কর্মকাণ্ড কিন্তু ব্যাহত হয়। আর নিত্য মজুদ তালিকা পদ্ধতি একটু আগে বললাম, বড় বড় প্রতিষ্ঠান যারা এই পদ্ধতির খরচ বহনে সক্ষম, কারণ আলাদা খাতা মেনটেন করা হয়, অ্যাকাউন্টেন্ট সাহেবকে আলাদা করে সময় দিতে হয়, এই পদ্ধতিতে খরচ বেশি। যে প্রতিষ্ঠান এই পদ্ধতির খরচ বহন করতে সক্ষম তারা নিত্য মজুদ পদ্ধতিতে হিসাব রাখে, আর ছোটখাটো প্রতিষ্ঠান এরা কালান্তিক মজুদ পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে থাকে। নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে গড়মিল, মানে যখনই কোনো গড়মিল দেখা দেয় বা জালিয়াতি দেখা যায়, সাথে সাথে সেটা উদ্ঘাটন করে ব্যবস্থাপনাকে জানানো হয় এবং সাথে সাথে সেটার ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু কালান্তিক মজুদ পদ্ধতিতে একেবারে হিসাবকালে শেষ পর্যন্ত ওয়েট করতে হয়, কারণ শেষে গিয়ে কাউন্ট করলে তখন বোঝা যায় যে কোনো জালিয়াতি চুরি হচ্ছে কিনা, জালিয়াতি হচ্ছে কিনা, তখন হিসাবকালে শেষে গিয়ে এটা উদ্ঘাটিত হয় এবং সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয় কালান্তিক মজুদ পদ্ধতিতে। আচ্ছা, নিত্য মজুদ পদ্ধতিতে সারা বছর ধরে মজুদ গণনা চলতে থাকে, কিন্তু কালান্তিক মজুদ পদ্ধতিতে বছরে একবারই মজুদ গণনা করা হয়। আর নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে সংশ্লিষ্ট বিভাগ বা হিসাব বিভাগের কর্মচারী এই কাজটা করেন, আর কালান্তিক মজুদ পদ্ধতিতে কারিগরি কর্মকর্তা এই মজুদ গণনার কাজটা করে থাকেন। ক্ষয়ক্ষতি, চুরি ও বিনষ্টের পরিমাণ নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে কম হয়, কারণ প্রতিনিয়ত এটা হ্রাস বৃদ্ধি অ্যাকাউন্ট হচ্ছে, যখনই কম বেশি হবে তখনই ধরা পড়বে। আর কালান্তিক মজুদ পদ্ধতিতে ক্ষয়ক্ষতি বা চুরি বিনষ্টের পরিমাণটা একটু বেশি হয়। মজুদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে নিত্য মজুদ পদ্ধতিতে, কিন্তু কালান্তিক মজুদে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না। ওকে, তো এগুলো মোটামুটি আমাদের পার্থক্যগুলো ছিল। এখন দেখো আমাদের যে পণ্য ক্রয় বিক্রয়, আমরা কিন্তু ব্যবসায়িক পণ্য ক্রয় বিক্রয় সম্পর্কে আমরা কথা বলছি, ট্রানজাকশন অফ মার্চেন্ডাইজিং ট্রানজাকশন, অর্থাৎ ব্যবসায়িক পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন কিভাবে হিসাবভুক্ত করবো সেটা কিন্তু আমাদের আলোচ্য বিষয়। তো এই ক্রয় বিক্রয়ের সময় বিভিন্ন ধরনের শর্ত থাকে, যে শর্তগুলো আমাদের জেনে নেওয়া দরকার, এগুলোর মানেটা কি। প্রথম যে শর্তটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট, এটা তোমরা অনেকেই শুনেছো। এফওবি শিপিং পয়েন্ট অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়ের সময় পরিবহন খরচটা কে দিবে, এই কে দিবে শর্তটাকে এফওবি শিপিং পয়েন্ট নামে অনেক সময় বলা হয়। এফওবি মানে হচ্ছে ফ্রি অন বোর্ড, ফ্রি অন বোর্ড অর্থাৎ বিনামূল্যে বোর্ড করা হবে, পণ্য বোর্ড করা হবে, পণ্য তুলে দেওয়া হবে। ওকে, শিপিং পয়েন্ট মানে হচ্ছে যেখান থেকে পণ্যটা শিপ করা হবে, অর্থাৎ ধরো রেলে করে যদি যায় তাহলে রেল পর্যন্ত, ট্রাকে করে যদি যায় তাহলে ট্রাক পর্যন্ত তুলে দিবে, গাড়িতে করে যদি যায় তাহলে গাড়ি পর্যন্ত তুলে দিবে, ঠেলা গাড়িতে যদি যায় তাহলে ঠেলা গাড়ি পর্যন্ত তুলে দিবে কে, বিক্রেতা, ফ্রি। কিন্তু ওই ঠেলা গাড়ির ভাড়া, ওই তোমার ট্রাকের ভাড়া, রেলের ভাড়া বা বাসের পরিবহনের ভাড়া যেটা আছে এটা কিন্তু দিবে ক্রেতা নিজে, বিক্রেতা দিবে না। তাহলে এফওবি শিপিং পয়েন্ট মানে হচ্ছে বিক্রেতা তোমাকে তোমার যেটা দিয়ে পণ্য শিপ করবা ওই পর্যন্ত, ওই বাহন পর্যন্ত তোমাকে পৌঁছে দিবে, বাহনের খরচটা তোমাকে দিতে হবে, হয়তো কুলি করে নিয়ে পৌঁছে দিল, এইটুকু বিক্রেতার, কিন্তু ওই পরিবহন খরচটা দিতে হবে ক্রেতাকে।
জাহাজ ভাড়া হোক, রেলের ভাড়া হোক, ট্রাকের ভাড়া হোক দিতে হবে ক্রেতাকে। তো সংক্ষেপে মনে রাখবা এফওবি শিপিং পয়েন্ট মানে হচ্ছে পরিবহন খরচ দিবে ক্রেতা। ওকে, আরেকটা হচ্ছে এফওবি ডেস্টিনেশন। ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্য। গন্তব্য মানে হচ্ছে বিক্রেতা এখন আর ওই তোমার শিপিং পয়েন্ট পর্যন্ত পৌঁছে দিবে না, তুমি যে ঠিকানাটা দিবা, তুমি যে কারখানার ঠিকানা দিবে, তুমি যে গন্তব্য দিবা, সেই গন্তব্য পর্যন্ত পণ্য পৌঁছে দিবে নিজ খরচে। তার মানে বিক্রেতা খরচটা দিবে, পরিবহন খরচ। ক্রেতাকে আর কোনো পরিবহন খরচ দিতে হবে না। রেল ভাড়া বলো, ট্রাক ভাড়া বলো, জাহাজ ভাড়া বলো, তখন আর ক্রেতা দিবে না, দিবে কে? বিক্রেতা। তাহলে ডেস্টিনেশন থাকলে, এফওবি ডেস্টিনেশন থাকলে বিক্রেতা পরিবহন খরচ দিবে, আর এফওবি শিপিং পয়েন্ট থাকলে ক্রেতা পরিবহন খরচ দিবে, বিক্রেতা দিবে না। ওকে, আর আরেকটা যেটা আছে এরকম ফ্রিকোয়েন্টলি পাবা, সেটা হচ্ছে তোমার 210 নেট 30। এটার মানে কি? 210 নেট 30, 210 এর মানে হচ্ছে এই যে যে তারিখে পণ্য ধারে ক্রয় বিক্রয় করা হয়েছে সেই তারিখ থেকে নিয়ে 10 দিনের মধ্যে যদি দেনা পাওনা পরিশোধ করা হয়, তাহলে দেনা পাওনার উপরে 2% ছাড় দেওয়া হবে, বাট্টা দেওয়া হবে। আর যদি 10 দিনের মধ্যে পরিশোধ করা না হয়, তাহলে 30 দিনের মধ্যে অবশ্যই পুরো টাকাটা পরিশোধ করে দিতে হবে। এখন এই শর্তটা 210 এর জায়গায় থাকতে পারে 110। 110 থাকলে 1% হারে বাট্টা প্রযোজ্য হবে। তাই 2 মানে হচ্ছে বাট্টার হার, আর 10 মানে হচ্ছে বাট্টার মেয়াদ। এই কয়দিনের মধ্যে দিলে বাট্টা প্রযোজ্য হবে। আর নিট 30 মানে হচ্ছে তোমার ক্রেডিট পিরিয়ড, অর্থাৎ বকেয়ার মেয়াদ। তুমি 30 দিনের বেশি টাকা বকেয়া রাখতে পারবে না, 30 দিনের মধ্যে শোধ করে দিতে হবে। এখন 30 এর জায়গায় 45 দিন থাকলে 45 দিনে শোধ করতে হবে। 2 এর জায়গায় 1 থাকলে 1% বাট্টা, 3 থাকলে 3% বাট্টা, 10 এর জায়গায় 12 থাকলে 12 দিন হচ্ছে বাট্টার মেয়াদ। ঠিক আছে, এভাবে একটু কম বেশ করে করতে হবে। ওকে, এটা হচ্ছে আমার বাট্টার শর্ত। এখন আসলে এই যে বাট্টা শর্ত বললাম, এখন বাট্টা কাকে বলে? এই ডিডাকশন ফ্রম দ্য ইউজুয়াল কস্ট, অর্থাৎ একটা পণ্যের যে স্বাভাবিক মূল্য বা তালিকা মূল্য থাকে, স্বাভাবিক মূল্য বা তালিকা মূল্য, ওই স্বাভাবিক মূল্য বা তালিকা মূল্য থেকে যে পরিমাণ ডিডাকশন করা হয়, ছাড় দেওয়া হয়, হ্রাস করা হয় মূল্য, সেই হ্রাসকৃত মূল্যকে বলা হয় বাট্টা। যে পরিমাণ ছাড় দেওয়া হয় তাকে বলা হয় বাট্টা। বাট্টা 3 রকমের হতে পারে। ট্রেড ডিসকাউন্ট, বাংলাতে বলা হয় কারবারি বাট্টা, অর্থাৎ পণ্যের যে তালিকা মূল্য আছে ক্রয় বিক্রয়ের সময়, ওই ক্রয় বিক্রয়ের সময় ওই তালিকা মূল্য থেকে যে পরিমাণ ছাড় দেওয়া হয় তাকে বলা হয় ট্রেড ডিসকাউন্ট বা কারবারি বাট্টা। এই কারবারি বাট্টাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্রয় বাট্টা, ক্রয় করার সময় যে বাট্টা পাওয়া যায়, আর একটা হচ্ছে বিক্রয় বাট্টা, বিক্রয় করার সময় যে বাট্টাটা দেওয়া হয়। তাহলে পণ্য ক্রয় বা পণ্য বিক্রয়ের সময় যে তালিকা মূল্য থেকে ছাড় দেওয়া হয় তার নাম হচ্ছে কারবারি বাট্টা। এটা দুই প্রকার, ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা। দ্বিতীয় হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। পাই দিবে, এই যে ট্রেড ডিসকাউন্ট যেটা বললাম কারবারি বাট্টা, এটা কিন্তু চালানেই বাট্টাটা বাদ দিয়ে চালান মূল্য লেখা হয়, এটা হিসাবের বইতে কিন্তু বাট্টা লেখা হয় না। কিন্তু ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে নগদ বাট্টা। নগদ বাট্টা কখন প্রযোজ্য হয়? যখন দেনা পাওনা পরিশোধ করা হয়, টাকা আদান প্রদান করা হয়, টাকা পরিশোধ করা হয়, ওই টাকা পরিশোধ করার সময় পাওনা টাকা থেকে যে পরিমাণ ছাড় প্রযোজ্য হয় তাকে বলা হয় নগদ বাট্টা। এই নগদ বাট্টা কিন্তু হিসাবের বইতে রেকর্ড করা হয়। এই নগদ বাট্টা আবার দুই রকমের, একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা, আর একটা হচ্ছে প্রদত্ত বাট্টা। টাকা আদায়ের সময় ছাড় দেওয়া হয় প্রদত্ত বাট্টা, আর টাকা পরিশোধের সময় ছাড় পাওয়া যায় তাকে বলা হয় প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা আয়, প্রদত্ত বাট্টা খরচ। আর একটা যে বাট্টাটা রয়েছে সেটা হচ্ছে তোমার আরেকটা যে বাট্টা রয়েছে, আমি এটাকে একটু সরাই দিই। এই বাট্টাটা হচ্ছে তোমার কোয়ান্টিটি ডিসকাউন্ট, পরিমাণ বাট্টা। পরিমাণ বাট্টাটা কি? মনে করো যে একটা the discount allowed by the seller to the buyer on the amount crossing minimum target. মিনিমাম বললাম যে তুমি যদি কমপক্ষে 500টা কিনো তাহলে আমি তোমার বা 500টার যদি উপরে কিনো তাহলে তোমাকে 3 টাকার জায়গায় 2.5 টাকা করে রাখবো। অর্থাৎ একটা মিনিমাম টার্গেট দেয় যে মিনিমাম এতটুকু টার্গেটের যদি বেশি তুমি ক্রয় করো তাহলে একটা স্পেশাল ডিসকাউন্ট পাবা। এটা তোমার কারবারি বাট্টা, নগদ বাট্টা এগুলি বাদে এটা এক্সট্রা করে একটা ডিসকাউন্ট দেওয়া হয়। এটাকে বলা হয় পরিমাণ বাট্টা। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণের অতিরিক্ত পরিমাণ ক্রয় করলে তখন একটা অতিরিক্ত ছাড় দেওয়া, সেটার নাম হচ্ছে তোমার কোয়ান্টিটি ডিসকাউন্ট। এই হচ্ছে বাট্টার বিভিন্ন প্রকারভেদ। এখন মেথড অফ রেকর্ডিং মার্চেন্ডাইজিং ট্রানজাকশন। এই যে আমরা পণ্য ক্রয় বিক্রয় যে করার কথা বলছি, এই ক্রয় বিক্রয় করার ঘটনাটাকে, লেনদেনটাকে রেকর্ড করার দুটো পদ্ধতি প্রচলিত রয়েছে। একটা হচ্ছে গ্রস মেথড, একটা হচ্ছে নেট মেথড। আগে কিন্তু ছিল তোমার নিত্য মজুদ তালিকা পদ্ধতি, আর একটা ছিল তোমার কালান্তিক মজুদ পদ্ধতি। এখন আমরা মেথড নিয়ে আলোচনা করছি। তো দুইটাই রেকর্ডিং এর একটা আলাদা আলাদা ইয়ে, একটাকে সিস্টেম বলা হয়, একটাকে মেথড বলা হয়। এগুলো হচ্ছে গ্রস মেথড, নেট মেথড। ওটা ছিল পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। ওগুলোকে সিস্টেম নামে ডাকা হয়, এটা হচ্ছে তোমার মেথড নামে ডাকা হয়। আসলে মোট পদ্ধতি কি? মোট পদ্ধতি হচ্ছে কারবারি লেনদেনে নগদ বাট্টা বাদ না দিয়ে চালান মূল্য হিসাবভুক্ত করা হলে তাকে মোট পদ্ধতি বলা হয়। এটা মানে কি? এটা মানে খুব সিম্পল। 100 টাকার পণ্য কিনলে 100 টাকায় হিসাবের খাতায় লেখা হবে, বাট্টার কথা কেনার দিন বা বিক্রির দিনে বাট্টার কথা বিবেচনাই করা হবে না। হ্যাঁ, বাট্টার যে মেয়াদ দেওয়া আছে, টাকা পরিশোধের সময় যদি ওই বাট্টা মেয়াদের মধ্যে পরিশোধ করি তখন ওই পরিশোধ করার সময় বাট্টাটা রেকর্ড করা হবে।
ঠিক আছে, কিন্তু ক্রয় বিক্রয়ের দিনে বাট্টা বিবেচনাই করা হবে না। 100 টাকার পণ্য কিনেছি 100 টাকায় রেকর্ড করা হবে, এটাকে বলা হয় তোমার মোট পদ্ধতি। আর নিট পদ্ধতি হচ্ছে যে আমি যখন পণ্যটা কিনেছি 210 নেট 30 শর্তে, তো আমি প্রথমেই কেনার সময় ধরে নিয়েছি যে আমি মনে হয় বাট্টাটা পাবো, ঠিক আছে, বাট্টার সুবিধাটা আমি গ্রহণ করব। এই সুবিধাটা গ্রহণ করব ধরে 100 টাকার পণ্য ক্রয় করলে ওই 210 মানে 2% বাট্টা বাদ দিয়ে 98 টাকায় রেকর্ড করা হয়। অর্থাৎ ক্রয়কৃত পণ্যের মূল্য বাট্টা বাদে রেকর্ড করার পদ্ধতি হচ্ছে নিট পদ্ধতি, ঠিক আছে। তাহলে ক্রয়কৃত পণ্য মোট মূল্যে রেকর্ড করা মানে হচ্ছে গ্রস মেথড, আর ক্রয়কৃত পণ্য বাট্টা বাদে মূল্য রেকর্ড করার পদ্ধতি হচ্ছে নেট মেথড, ঠিক আছে। এই দুইটা হচ্ছে সংক্ষেপে বললাম। এখন আসো গ্রস মেথড বা নেট মেথড করার পরে কিছু টিপস যেগুলো তুমি অঙ্ক করার সময় মনে রাখবা। আমি এখন রুলসে চলে যাব, জাবেদার রুলসে চলে যাব। তো কিছু টিপসের কথা একটু দেখো। In periodic inventory system, all transactions will be recorded normally. অর্থাৎ কালান্তিক মজুদ পদ্ধতিতে সমস্ত প্রকার লেনদেনগুলো নরমালি রেকর্ড করতে হবে। নরমালি মানে কি, তোমরা ক্লাস 9 10 এ বা এইচএসসি তে যেভাবে শিখে আসছো, পণ্য ক্রয় করা হয়েছে ক্রয় ডেবিট, পণ্য বিক্রয় করা হয়েছে বিক্রয় ক্রেডিট, ক্রয়কৃত পণ্য ফেরত আসছে ক্রয় ফেরত ক্রেডিট, অর্থাৎ নরমালি যেভাবে রেকর্ড করি সেটা হচ্ছে কিন্তু বেসিক্যালি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। ওকে, আচ্ছা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকাউন্ট উইল বি ইউজড ইনস্টেড অফ পারচেজ রিটার্ন, ফ্রেটিং এন্ড ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ইন পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এখন আমরা চলে গেলাম পিরিয়ডিক থেকে পারপিচুয়াল। তো পিরিয়ডিকের সাথে পারপিচুয়ালের পার্থক্যটা কোথায়? পিরিয়ডিকে নরমালি যেভাবে ট্রানজাকশন রেকর্ড করব, পারপিচুয়াল এসে সামান্য একটু পরিবর্তন হবে। পরিবর্তনগুলো কি কি? ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, ক্রয় ফেরত, ক্রয় পরিবহন এবং বাট্টা। এই চারটা জিনিস ক্রয়ের জায়গায় ক্রয় লিখবো না, লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ক্রয় ফেরতের জায়গায় ক্রয় ফেরত লিখবো না, লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ক্রয় পরিবহনের জায়গায় ক্রয় পরিবহন লিখবো না, লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অর্থাৎ মজুদ পণ্য লিখবো। এর পার্থক্যটা কোথায়? পিরিয়ডিক এবং পারপিচুয়ালে। পারপিচুয়ালে গেলে পারপিচুয়ালে সবই ঠিক থাকবে, শুধুমাত্র পারচেজের জায়গায় লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। যখন আমরা বলি ক্রয় ডেবিট, ক্রয় ডেবিটের জায়গায় বলবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। আবার যখন ক্রয়কৃত পণ্য ফেরত দেই, তখন ক্রয় ফেরতকে কি করি? ক্রেডিট। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে ক্রয় ফেরতকে ক্রেডিট করবো না, করবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। যখন ক্রয় পরিবহন দেই তখন কি লিখি? ক্রয় পরিবহন ডেবিট, নগদান ক্রেডিট লিখি ক্রয় পরিবহন ডেবিট। কিন্তু পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যখন রেকর্ড করব তখন আর ক্রয় পরিবহন ডেবিট হবে না, তখন হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। এই হচ্ছে তোমার পিরিয়ডিক আর পারপিচুয়ালের পার্থক্য, জাস্ট অ্যাকাউন্টের নামটা চেঞ্জ হবে, আর কোনো পার্থক্য নেই। আচ্ছা, এরপর আসো গ্রস মেথড আর নেট মেথড। এটা ছিল পিরিয়ডিক আর পারপিচুয়াল। গ্রস মেথডে কি লিখবা? ইন গ্রস মেথড অল অ্যামাউন্ট উইল বি রেকর্ডেড নরমালি। তার মানে যে 100 টাকার পণ্য কিনলে 100 টাকা রেকর্ড করবা, 20 টাকার পণ্য ক্রয় ফেরত হলে 20 টাকাই লিখবা, মানে টাকা যত টাকা গ্রস অ্যামাউন্টে রেকর্ড করবা আর কি। হ্যাঁ, বাট্টার কথা বিবেচনাই করবা না। কিন্তু নেট মেথডে কি করতে হবে? পারচেজ এবং পারচেজ রিটার্ন, এই দুইটা ঘটনা, শুধুমাত্র পারচেজ এবং পারচেজ রিটার্ন, বিক্রয় না বিক্রয় ফেরত না, শুধু ক্রয় এবং ক্রয় ফেরত, এই দুইটা ঘটনা, এই দুইটা অ্যাকাউন্ট লেখার সময় টাকাটা কি করব? গ্রস অ্যামাউন্টে লিখবো না। ওই যে শর্ত থাকবে 210 নেট 30 310 নেট, পাট্টার যে শর্ত থাকবে ওই পাট্টাটা বাদ দিয়ে নেট টাকাটাই রেকর্ড করব। তাহলে 100 টাকার পণ্য কিনেছি, 210 নেট 30 যদি শর্ত থাকে 2% বাট্টা, তাহলে 2% বাট্টা 100 টাকার 2% কত হয়? 2 টাকা। 2 টাকা বাদ দিয়ে 98 টাকা রেকর্ড করব। গ্রস মেথডে 100 টাকা রেকর্ড করব আর নেট মেথডে 98 টাকা রেকর্ড করব। এটা হচ্ছে তোমার গ্রস মেথড আর নেট মেথড, ঠিক আছে। তো এই ছিল আমাদের তথ্য আলোচনা। এখন আমরা চলে যাব অঙ্কের মধ্যে। ওকে, তাহলে অঙ্কের মধ্যে গিয়ে আমরা কিছু রুলস আলোচনা করব, ঠিক আছে। চলে আসো, তোমাদের সামনে একটা অঙ্ক আছে। এই অঙ্কটা আমি ডিজাইন করেছি এমন ভাবে যে যতগুলো লেনদেন হতে পারে সমস্ত লেনদেনগুলোকে রেখে এই অঙ্কটা আমি তৈরি করেছি। আজকে এটা আমি অঙ্কটা তৈরি করেছি তোমাদের জন্য, এবং পাশাপাশি দুইটা তোমার গ্রস মেথড এবং নেট মেথড পাশাপাশি আমি সমাধানে রেখেছি। তো প্রশ্নটাকে শুনো, দেখো। জার্নাল এন্ট্রিজ আন্ডার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, গ্রস এন্ড নেট মেথড। গ্রস এবং নেট মেথড নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা শেষে এটা পিরিয়ডিক নিয়ে আলোচনা করা হয়েছে, পারপিচুয়াল হলে কি কি চেঞ্জ আসবে সেটা আমি আমার একবার বলে দিব। আচ্ছা, ঢাকা সিটি কোম্পানি হ্যাড দ্য ফলোইং মার্চেন্ডাইজিং ট্রানজাকশনস ডিউরিং জানুয়ারি 2020 সালের জানুয়ারি মাসে ঢাকা সিটি কোম্পানি নিম্নলিখিত তোমার ব্যবসায়িক পণ্য সংক্রান্ত লেনদেনগুলো সংঘটিত হয়েছিল। জানুয়ারি মাসের 1 তারিখে গুডস পারচেজড ইন ক্যাশ টাকা 10,000 ফ্রম এবি কোম্পানি, অর্থাৎ পণ্য 10,000 টাকার এবি কোম্পানির কাছ থেকে নগদে ক্রয় করা হয়েছে। আমি আগে রুলসটা বলি, তারপর তোমাকে সমাধানটা দেখাবো। নগদে পণ্য ক্রয় করা হলে প্রতিষ্ঠানের নাম থাক বা না থাক তাতে কিছু আসে না। নগদে পণ্য ক্রয় করা হলে নগদান হিসাবকে হিসাবভুক্ত করতে হবে। নামের কোনো হিসাবভুক্ত করার সময় নামের কোনো ব্যবহার নেই। ওকে, এখানে বলছে 10,000 টাকার পণ্য নগদে ক্রয় করা হয়েছে। তো নগদে যদি পণ্য ক্রয় করি, নগদ টাকায় পণ্য ক্রয় করলে নগদ টাকা চলে যাবে, ক্যাশ হয়ে যাবে ক্রেডিট,
বা নগদান হিসেবে হয়ে যাবে ক্রেডিট। আর পণ্য ক্রয় করেছি যেহেতু এটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, ক্রয়কে আমরা খরচ ধরি, আর খরচ কি হয় ডেবিট হয়, তাহলে ক্রয় হবে ডেবিট, নগদান হবে ক্রেডিট, অর্থাৎ পারচেজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, নগদে পণ্য ক্রয়ের জাবেদা কি? ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। নগদে পণ্য ক্রয় করা হলে ক্রয় খরচ বৃদ্ধি পেয়েছে ডেবিট এবং নগদ টাকা চলে যাচ্ছে নগদান ক্রেডিট। যদি কোনো কোম্পানির নাম থাকে থাকলেও কিছু যায় আসে না, ওটা রেকর্ড করা হবে না। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। এখন দেখো সমাধান চলে যায়, এই দেখো পারচেজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। গ্রস মেথডে 10,000 টাকা পণ্য ক্রয় করা আছে, 10,000 টাকায় ডেবিট, 10,000 টাকা ক্রেডিট। ওকে, এখন নেট মেথডে কি হবে? নেট মেথড মানে কি? বাট্টা বাদে টাকা। তো আমি নগদে পণ্য ক্রয় বিক্রয় করেছি, বাট্টার কোনো শর্তই ছিল না, শর্ত না থাকলে কি হবে? গ্রস মেথডে যা, নেট মেথডে দেখুন বাট্টা তো নেই, বাট্টা 0 টাকা। 10,000 টাকা থেকে 0 টাকা বাদ দিলে 10,000 টাকা থাকে। নগদে ক্রয় বিক্রয় হলে বাট্টাটা থাকে না, তাহলে কি হয়? গ্রস মেথডেও যে অ্যামাউন্ট হয় নেট মেথডেও সেই একই অ্যামাউন্ট। ঠিক আছে, এখন সামনের দিকে আসো। ধারে পণ্য ক্রয় করা হলো, দেখো জানুয়ারি মাসের 2 তারিখে গুডস পারচেজড অন অ্যাকাউন্ট টাকা 15,000 ফ্রম সিটি কর্পোরেশন। 15,000 টাকার পণ্য ধারে ক্রয় করা হয়েছে সিটি কর্পোরেশনের কাছ থেকে। তো ধারে যদি ক্রয় করা হয়, ফাইন, ক্রয় করেছি, ক্রয় তো একটা খরচ, খরচ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে পারচেজ হবে ডেবিট, ক্রয় ডেবিট বা পারচেজ ডেবিট। ক্রেডিট কি হবে? নগদ টাকা তো দেয়নি, নগদ তো ক্রেডিট হবে না। ধারে কিনেছি, পাওনাদারের সৃষ্টি হয়েছে, অ্যাকাউন্টস পেয়েবল দায়ের সৃষ্টি হয়েছে, আর দায়ের বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হবে ক্রেডিট। যদি নাম উল্লেখ থাকে তাহলে অবশ্যই নামটা ব্যবহার করতে হবে, অ্যাকাউন্টস পেয়েবল সিডি কর্পোরেশন। ঠিক আছে, নাম না থাকলে কি করবো? নাম আর ছাড়বেন, তখন শুধু অ্যাকাউন্টস পেয়েবল লিখবা। তাহলে ধারে পণ্য ক্রয় করা হলে যাবে তাহলে কি? ক্রয় ডেবিট, পারচেজ ডেবিট এবং পাওনাদার বা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, সাথে নাম থাকলে নাম ব্যবহার করতে হবে। এখন এই যে টার্মস আছে 210 নেট 30 এফওবি শিপিং পয়েন্ট, এই টার্মস গুলো তোমরা ইচ্ছে করলে এই যে জার্নাল এন্ট্রিটা দিবা, এই জার্নাল এন্ট্রি দেওয়ার সময় তোমরা কি করবা? এই যে লেজার ফোলিওর পাশে একটা কলাম রাখবা টার্মস নামে, ওইখানে তুমি প্রত্যেকটা টার্মস লিখতে পারো, 210 নেট 30 এফওবি শিপিং পয়েন্ট এখানে করতে পারো, অথবা এই যে দেখো ব্যাখ্যা যেখানে লিখবা ব্যাখ্যার নিচে 210 নেট 30 শিপিং পয়েন্ট এফওবি শিপিং পয়েন্ট এখানে লিখে দিবা। আমি জায়গা বাঁচানোর কারণে পুরোটা লিখে নেই, শিপও লিখছি, অর্থাৎ এফওবি শিপিং পয়েন্ট এখানে লিখে দিবা, দুই জায়গায় লিখতে পারো। তো আমাদের স্ক্রিনের ইয়ার কারণে আমি এই জায়গায় ব্যবহার করেছি, তুমি যেগুলো কলামও ব্যবহার করতে পারো, এখানে ব্যবহার করতে পারো। ফাইন, তাহলে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, সিডি কোম্পানি, ক্রেডিট। 15,000 টাকার পণ্য কিনেছি, 15,000 টাকা লিখলাম। গ্রস মেথডে পুরো 15,000 টাকা। আর নেট মেথডে কি করতে হবে? ক্রয়কে এবং ক্রয় ফেরতকে, দুইটা শুধু, ক্রয়কে এবং ক্রয় ফেরতকে নেট মেথডে বাট্টা বাদে লিখতে হবে। তাহলে বাট্টা কত? এই যে বলছে 210 নেট 30, 2% বাট্টা। তাহলে তুমি দেখো 15,000 টাকা 2% কত হয়? 300 টাকা। বাট্টা বাদে লিখতে হবে, তো বাট্টা বাদ দাও, 15,000 টাকা থেকে 300 টাকা বাদ দিলে 14,700 টাকা নেট টাকা রেকর্ড হলো। এই জাস্ট পার্থক্য, গ্রস আর নেটের পার্থক্য। গ্রস মেথডে কি করতে হয়? গ্রস অ্যামাউন্ট লিখতে হয়, আর নেট মেথডে শুধু ক্রয় এবং ক্রয় ফেরতের সময়, বাকিতে ক্রয় এবং ক্রয় ফেরতের সময় বাট্টার টাকাটা বাদ দিয়ে লিখতে হয়। এই সিম্পল পার্থক্য। ওকে, শুধু ক্রয় এবং ক্রয় ফেরতের বেলায়, কথাটা কিন্তু মনে রাখবে। ফাইন, সামনের দিকে আগাই। 3 তারিখে পেইড ফ্রেট অন জানুয়ারি টু পারচেজ টাকা 2,000। এখন আমি ফ্রেট সম্পর্কে বলছি। ও যে এফওবি শিপিং পয়েন্ট, এফওবি শিপিং পয়েন্ট থাকলে পরিবহন খরচ কে দিবে? ক্রেতা। তো দেখো আমি গুডস পারচেজ করেছি 2 তারিখে, জানুয়ারি মাসের 2 তারিখে আমি গুডস পারচেজ করেছি, পণ্য ক্রয় করেছি, তাহলে পণ্য ক্রয় করে থাকলে আমি ক্রেতা। আচ্ছা, আমি ক্রয়ের সময় কি শর্ত ছিল? শিপিং পয়েন্ট। তো শিপিং পয়েন্ট থাকলে পরিবহন খরচ কে দিবে? ক্রেতা দিবে। এই যে দেখো এখানে একটা ট্রানজাকশন চলে আসছে, পরিবহন খরচ পরিশোধ করা হয়েছে 2,000 টাকা। তো পরিবহন খরচ যদি পরিশোধ করা হয়, পরিবহন খরচ এটা একটা খরচ, খরচ ডেবিট হয়, তাহলে ক্রয় পরিবহন ডেবিট, নগদান ক্রেডিট। ইংরেজিতে যদি বলো তাহলে ট্রান্সপোর্টেশন ইন ডেবিট, ফ্রেট ইন ডেবিট, দুইটার যে কোনোটা ইউজ করতে পারো। ট্রান্সপোর্টেশন ইন ডেবিট, ফ্রেট ইন ডেবিট। অনেক সময় শুধুমাত্র ট্রান্সপোর্টেশন লিখলেই বোঝা যায় এটা ট্রান্সপোর্টেশন ইন। তাহলে কি করবে তুমি? ক্রয় পরিবহন বাংলায় লিখলে, ইংরেজিতে লিখলে ট্রান্সপোর্টেশন ইন অথবা ফ্রেট ইন ডেবিট, ক্যাশ ক্রেডিট। ফাইন, তাহলে যে ট্রান্সপোর্টেশন ডেবিট, ক্যাশ ক্রেডিট 2,000 এখানে। আর এটা তো আর ক্রয় বা ক্রয় ফেরত না যে বাট্টা বাদ দিতে হবে, তাহলে এখানে পুরো 2,000 টাকা গ্রস মেথডেও যা বসবে, নেট মেথডেও তাই বসবে। ঠিক আছে, হয়ে গেল এটা। 3 তারিখে এটা রেকর্ড করলাম। এরপর চলো 4 তারিখে এটা দেখি কি বলেছে। গুডস পারচেজ ফ্রম ইএফ কোম্পানি অন টার্ম 212 নেট 45 টাকা 18,000 এফওবি ডেস্টিনেশন। এখন আবার পণ্য ক্রয় করেছি আমরা কার কাছ থেকে? ইএফ কোম্পানির কাছ থেকে, পারচেজড ইএফ কোম্পানির কাছ থেকে। এখন ইএফ কোম্পানির কাছ থেকে কিনেছি, অন ক্রেডিট বা অন অ্যাকাউন্ট কথাটা বলে নাই, ধারে কথাটা বলেনি, কিন্তু ক্যাশও বলেনি, কোম্পানির নাম দেয়া আছে। তো এরকম যদি থাকে যে পণ্য ক্রয় করা আছে এবং কোম্পানির নাম দেয়া আছে, তাহলে ভাবে এটা ধারে ক্রয় করা হয়েছে। আর যদি কোম্পানির নাম না থাকে তাহলে নগদে ক্রয় করা হয়েছে। তার মানে নগদ বা ধারে যদি উল্লেখ না থাকে তাহলে দেখবা কোম্পানির নাম উল্লেখ আছে কিনা। কোম্পানির নাম থাকলে বাকিতে, কোম্পানির নামও যদি না থাকে তাহলে নগদ। ঠিক আছে, তো এটা বাকিতে আমরা কিনেছি এই শর্তে, এফওবি ডেস্টিনেশন আর 212 নেট 45। তো ধারে পণ্য ক্রয় করে যাবে কি ছিল? পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট লিখলাম।
পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ইএফ কোম্পানি ক্রেডিট। গ্রস মেথডে পুরো অ্যামাউন্ট লিখতে হবে, লিখলাম 18,000, আর নেট মেথডে বাট্টা বাদে লিখতে হবে। তো বাট্টা বাদে লেখো 18,000 টাকার 2% কত হয় 360, 360 যদি বাদ দাও তাহলে থাকে 17,640 হয়ে গেল। টার্মস এখানে লিখে দিলাম, 4 তারিখে তো হয়ে গেল। এরপর আসুন 5 তারিখে। রিটার্ন গুডস পারচেজ ফ্রম সিটি কর্পোরেশন টাকা 3,000। সিটি কর্পোরেশনের কাছ থেকে যে পণ্যটা কিনেছিলাম তাদের কাছে 3,000 টাকার পণ্য ফেরত দিয়েছি, অর্থাৎ ক্রয় ফেরত। তো ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত কি হবে? ক্রেডিট। আচ্ছা, ক্রয় করার সময় এন্ট্রি দিয়েছিলাম ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে ফেরতের সময় উল্টোটা হবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেজ রিটার্ন ক্রেডিট। মাত্র 10 মিনিট সময় হাতে আছে। ওকে, তাহলে কি দাঁড়ালো? অ্যাকাউন্টস পেয়েবল সিটি কোম্পানি ডেবিট, পারচেজ রিটার্ন ক্রেডিট 3,000 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল সিটি কোম্পানি ডেবিট, পারচেজ রিটার্ন ক্রেডিট 3,000 টাকা। আচ্ছা, নেট মেথডে কি করব? আমি বলেছিলাম শুধুমাত্র ক্রয় এবং ক্রয় ফেরত দুইটা ডিসকাউন্ট বাদে লিখতে হবে নেট মেথডে। এটা যেহেতু ক্রয় ফেরত, ডিসকাউন্ট বাদ দিতে হবে। ফাইন, ডিসকাউন্ট কোথায় পাবো? 3,000 টাকার ডিসকাউন্ট কত? এই যে তারিখে কিনেছিলা সেই তারিখে চলে যাবা। এই যে কিনেছিলাম আমরা হচ্ছে সিটি কোম্পানির কাছ থেকে, এই যে সিটি কোম্পানির কাছ থেকে কিনেছিলাম 2 তারিখে, শর্ত ছিল 2%, তাহলে বাটার পার্সেন্ট 2%, তাহলে 3,000 টাকা 2% কত হয়? 60 টাকা। বাট্টা বাদে কত দাঁড়ায়? 3,000 টাকা দিয়ে 60 টাকা গেলে 2,940 টাকা নেট অ্যামাউন্টটা লিখো। ঠিক আছে, ফাইন। এরপর তুমি চলে আসো 6 তারিখে। সোল্ড মার্চেন্ডাইজ ইন ক্যাশ টাকা 22,000 এফওবি শিপিং পয়েন্ট। সোল্ড মার্চেন্ডাইজ ইন ক্যাশ, নগদে পণ্য বিক্রি করা হয়েছে। নগদে পণ্য বিক্রি করলে টাকা এসেছে, নগদান ডেবিট, ক্যাশ ডেবিট, আর বিক্রয় একটা আয়বাচক হিসাব, আয় ক্রেডিট অর্থাৎ সেলস ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। দেখি, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট 22,000 টাকা। নেট মেথডে শুধুমাত্র পারচেজ এবং পারচেজ রিটার্ন এই দুইটা নেট মেথডের বাট্টার টাকা বাদ দিতে হয়, অন্য কোনোটায় বাট্টার টাকা বাদ দিতে হয় না। ঠিক আছে, তাহলে এখানে বাট্টার টাকা বাদ যাবে না, সেলস এভাবেই রেকর্ড হবে। ক্যাশ ডেবিট 22,000, সেলস ক্রেডিট 22,000, বাট্টা কোনো বাদ যাবে না। ওকে, 7 তারিখে আসো। সোল্ড গুডস অন অ্যাকাউন্ট টু জিএইচ কোম্পানি টাকা 22,000 এফওবি ডেস্টিনেশন টার্ম 110 নেট 30, বাকিতে বিক্রি করেছি। তাই এই যে টার্ম 110 নেট 30, 210 নেট 30 হচ্ছে বাকিতে বিক্রয়ের শর্ত। যখনই দেখবে যে শর্ত আছে বাবা ধারে ক্রয় বা বিক্রয় করা হয়েছে। আরেকটা বোঝার হচ্ছে যে কোম্পানির নাম থাকবে, এটা দিয়ে বুঝবে যে বাকিতে বিক্রয় হয়েছে। তাহলে পণ্য বিক্রি করেছি বাকিতে, তো বিক্রয় তো আয়, সেলস হবে ক্রেডিট। ফাইন, ডেবিট হবে কি? নগদ তো বিক্রি করি নাই, নগদ পাই নাই, তাহলে ডেবিট হবে কি? প্রাপ্য হিসাব, টাকাটা পাই, প্রাপ্য হিসাব, অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কোম্পানির নাম জিএইচ, অ্যাকাউন্ট রিসিভেবল জিএইচ কোম্পানি ডেবিট এবং সেলস হচ্ছে ক্রেডিট 22,000 টাকা। তো দেখো, অ্যাকাউন্ট রিসিভেবল জিএইচ কোম্পানি ডেবিট, সেলস ক্রেডিট 22,000 টাকা। সেলসের বেলায় নেটেও কোনো ডিসকাউন্ট বাদ যাবে না, যা আছে তাই বসবে। ওকে, লিখে দিলাম। 8 তারিখে যাও। রিসিভ গুডস রিটার্ন ফ্রম জিএইচ কোম্পানি ও টাকা 2,000। জিএইচ কোম্পানির কাছে যে পণ্য বিক্রি করেছিলাম সেখান থেকে 2,000 টাকার পণ্য ফেরত এসেছে। তো বিক্রয়ের এন্ট্রি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। তাহলে ফেরতের এন্ট্রি উল্টা, সেলস রিটার্ন হবে ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, টাকা 2,000। এরপরে আসো receive goods, 9 তারিখে paid freight of টাকা 500 on January 7 sales। জানুয়ারি মাসের 7 তারিখে যে পণ্য বিক্রি করেছিলাম সেটার পরিবহন খরচ দিয়েছি। আচ্ছা, যখন বিক্রি করেছিলাম শর্ত কি ছিল? ডেস্টিনেশন, এফওবি ডেস্টিনেশন। তো ডেস্টিনেশন শর্ত থাকলে পরিবহন খরচ কে দেয়? ডেস্টিনেশন থাকলে পরিবহন খরচ দেয় বিক্রেতা। তো আমি যেহেতু বিক্রি করেছি তাহলে আমি বিক্রেতা, তাহলে পরিবহন খরচ আমাকে দিতে হবে। এজন্য দেখো এখানে পরিবহন খরচ দিয়েছে, এই পেইড ফ্রেট অফ টাকা 500। তাহলে এটা হচ্ছে বিক্রয় পরিবহন। ডেস্টিনেশন থাকলে পরিবহন খরচ দেয় বিক্রেতা, আমি বিক্রি করেছিলাম তার মানে আমাকে পরিবহন খরচটা দিতে হবে। কত টাকা দিয়েছি? 500 টাকা। এখন এই বিক্রয় পরিবহনকে কি নামে লিখবো? ক্রয় পরিবহনকে লিখি ট্রান্সপোর্টেশন ইন বা ফ্রেট ইন, খরচ ডেবিট। এই বিক্রয় পরিবহন খরচ এটাও ডেবিট হবে, কিন্তু নাম হবে ট্রান্সপোর্টেশন আউট অথবা ফ্রেট আউট। ঠিক আছে, তাহলে খরচ ডেবিট, ট্রান্সপোর্টেশন আউট অথবা ফ্রেট আউট ডেবিট, আর নগদ দিয়েছি ক্যাশ ক্রেডিট। দেখো, ফ্রেট আউট ডেবিট, ক্যাশ ক্রেডিট। একটা ইউজ করেছি ট্রান্সপোর্টেশন, আরেকটা ইউজ করেছি ফ্রেট, মানে দুইটাই ইউজ করা যায়, ব্যবহার করা যায়, যেজন্য আমি দুইটাই ইউজ করেছি। ঠিক আছে, চলে যাও আবার জানুয়ারি মাসের 12 তারিখের ঘটনায়। এই 12 তারিখের পেইড অ্যামাউন্ট, এটা খুব ঠান্ডা মাথায় করবা। পেইড অ্যামাউন্ট যেটা 12 তারিখে বলছে পেইড অ্যামাউন্ট ডিউ টু সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনকে তাদের পাওনা টাকাটা আমরা পরিশোধ করে দিয়েছি। এখন যখন টাকা পরিশোধ করবা, পাওনা টাকা পরিশোধ করবা, তখন তোমাকে দুটো জিনিস খেয়াল করতে হবে। কত টাকা কেনা বেচা হয়েছিল, নাম্বার 1। নাম্বার 2, ফেরত দেওয়া হয়েছে কিনা। ফেরত দিলে ফেরতের টাকা বাদ দিতে হবে, বাদ দিয়ে অবশিষ্ট টাকার উপরে বাট্টার হিসাব করতে হবে, তারপরে টাকাটা পেইড করতে হবে। ঠিক আছে, তাহলে ক্রয় থেকে ফেরত বাদ, অবশিষ্ট টাকার উপরে বাট্টা যদি প্রযোজ্য হয় তাহলে বাট্টাও বাদ, তারপরে বাদ বাকিটাকে ক্যাশ পে করব। ঠিক আছে, আচ্ছা এখন দেখো সিটি কোম্পানির কাছ থেকে আমরা কি করেছিলাম। সিটি কোম্পানি, এই যে সিটি কোম্পানিকে 15,000 টাকার পণ্য ক্রয় করেছিলাম, আবার এই যে সিটি কোম্পানিকে আমরা 3,000 টাকার পণ্য ফেরত দিয়েছিলাম।
তাহলে 15,000 টাকার পণ্য কিনেছিলাম, 3,000 টাকার পণ্য ফেরত দিয়েছি, তাহলে সিডি কোম্পানি আমার কাছে পায় কত এখন? 12,000 টাকা। অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল এখন আছে আমার কাছে আছে 12,000 টাকা। এই টাকাটা আমি শোধ করে দিয়েছি, তো শোধ করে দিলে আমার অ্যাকাউন্টস পেয়েবল 12,000 টাকা ডেবিট হয়ে যাবে। তাহলে আগে শোধ করি, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, সিডি কোম্পানি 12,000। ঠিক আছে, যেহেতু টাকা শোধ করেছি, পাওনাদার কমে গিয়েছে, পাওনাদার ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। কত টাকা? 15,000 টাকা সৃষ্টি হয়েছিল, 3,000 টাকা ফেরত দিয়েছিলাম, 12,000 টাকা বা 12,000 টাকা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। এখন টাকা কত শোধ করবো সেটার জন্য আমাকে দেখতে হবে এটা কি ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে পড়েছে না পড়ে নাই। যদি ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে পড়ে তাহলে আমি বাট্টা পাবো, বাট্টার টাকাটা বাদ দিয়ে বাদ বাকি টাকা ক্যাশ দিব। আর যদি ডিসকাউন্ট পিরিয়ডের পরে দেই তাহলে বাট্টা পাচ্ছি না, পুরো টাকাটাই দিয়ে দিতে হবে, 15 টাকা। ফাইন, তো দেখি ডিসকাউন্টের হিসেব আমি কিভাবে করব, দেখো তো একটু। সিডি কোম্পানির কাছ থেকে আমরা পণ্য কিনেছিলাম 2 তারিখে, এই দেখো জানুয়ারি 2। শর্ত ছিল কি 210 নেট 30, অর্থাৎ 10 দিনের মধ্যে টাকা দিলে 2% ছাড়। তো 10 দিন বলতে কি বোঝায়? জানুয়ারি 2 প্লাস 10 12, 12 তারিখের মধ্যে টাকা দিলে ছাড় প্রযোজ্য হবে। হ্যাঁ, 12 তারিখেই দিয়েছি, তার মানে ছাড় প্রযোজ্য হবে। 11 তারিখে দাও, 12 তারিখে দাও, 12 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, ছাড় প্রযোজ্য হবে। 13 তারিখে গেলে ছাড় প্রযোজ্য হবে না, তাহলে ছাড় প্রযোজ্য হচ্ছে, বাট্টা পাচ্ছি। তাহলে বাট্টা হিসাব করো, 12,000 টাকার উপরে বাট্টা 2% কত হয়? এই যে 15,000 কিনেছিলাম, 3,000 ফেরত, 12,000 টাকা দেনা পাওনা আছে, এর 2% বাট্টা হচ্ছে 240। তাহলে বাট্টা আগে লিখে নিবা 240। এখন টাকা দেওয়ার সময় বাট্টা পাওয়া যায়, বাট্টা পাইলে সেটা আমার আয় বলেছে আগেই, ডিসকাউন্ট রিসিপ্ট আয় ক্রেডিট হবে। তাহলে ডিসকাউন্ট রিসিপ্ট আয় ক্রেডিট 240। এখন বাদ বাকি টাকা ক্যাশ দিতে হবে। 12,000 টাকা থেকে বাট্টা 240 বাদ দিয়ে 11,760 টাকা দিয়ে দিব ক্যাশ ক্রেডিট। নেট মেথডে কি হবে? নেট মেথডে কিন্তু আমরা রেকর্ড করার সময় ধরেছিলাম যে বাট্টা পাবো, তাহলে আগে কিন্তু বাট্টা রেকর্ড করা আছে, এখন আর বাট্টা রেকর্ড করতে হবে না, শুধুমাত্র হিসাব অনুযায়ী টাকা যত টাকা পায় তত টাকা দিয়ে দিতে হবে। তো দেখি তো কত টাকা পায়। এদিকে দেখো, আমরা রেকর্ড যখন করেছিলাম তখন এই যে পারচেজ করেছিলাম আমরা সিডি কোম্পানির কাছ থেকে 14,700, অ্যাকাউন্টস পেয়েবল ছিল 14,700, ফেরত দিয়েছিলাম 2,940। তাহলে ওই 14,700 থেকে 2,940 বাদ দিলে বাদ বাকি টাকাটা এখন আমরা দিয়ে দিব, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট ওই যে 11,760। কারণ বাট্টা তো আগে রেকর্ড করা হচ্ছে, তাহলে এখন আর বাট্টা বাদ দিতে হবে না। এখন যে টাকাটা অ্যাকাউন্টস পেয়েবলে লেখা আছে, কেনার সময় টাকা থেকে ফেরতের সময় টাকাটা বাদ দিয়ে বাদ বাকি টাকা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। ওকে, আচ্ছা, এটা গেল 12 তারিখে। 17 তারিখেটা দেখি। রিসিভড অ্যামাউন্ট ডিউ ফ্রম জিএইচ কোম্পানি, জিএইচ কোম্পানির কাছ থেকে পাওনা টাকাটা আমরা পেয়ে গিয়েছি। ফাইন, তো জিএইচ কোম্পানি কোথায় দেখি, জিএইচ কোম্পানি কোথায় বিক্রি করেছিলাম? সোল্ড গুডস অন অ্যাকাউন্ট টু জিএইচ কোম্পানি 22,000 টাকার পণ্য বিক্রি করেছিলাম। আর বিক্রির বেলা তো আমরা বাট্টা হিসাব করি না, গ্রস অ্যামাউন্টটাই রেকর্ড করা ছিল। ফাইন, 22,000 টাকার পণ্য আমরা বিক্রি করেছিলাম, এর কোনো ফেরত কি আছে? এই যে রিসিভড গুডস রিটার্ন ফ্রম জিএইচ কোম্পানি, কোনো ফেরত ছিল 2,000, তো 22 থেকে 2,000 বাদ, তাদের কাছে এখন আমরা পাই কত? 20,000 টাকা। ঠিক আছে, 20,000 টাকা পাই। তো 20,000 টাকা যদি পাই, টাকাটা কি আমরা ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে পেয়েছি কিনা একটু দেখি তো। বিক্রি করেছিলাম 7 তারিখে, শর্ত ছিল 110, 10 দিন। তাহলে 7 তারিখে কিনেছিলাম 10 দিন, তাহলে 17 তারিখ পর্যন্ত আমার হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড। 17 তারিখে টাকা পেয়েছি, তার মানে ডিসকাউন্ট প্রযোজ্য হবে। ঠিক আছে, অর্থাৎ ডিসকাউন্ট প্রযোজ্য হবে। তাহলে আমরা 22,000 টাকা পেতাম, এর মধ্যে যেহেতু ডিসকাউন্ট প্রযোজ্য হবে, 22,000 টাকা থেকে 2,000 টাকা ফেরত, 20,000 টাকার উপরে 1% প্রযোজ্য ডিসকাউন্ট হচ্ছে 200 টাকা। তাহলে 20,000 টাকা থেকে 200 টাকা বাট্টা বাদ যাবে, আমরা ক্যাশ পাবো 19,800 টাকা। 19,800 টাকা ক্যাশ পেলাম, আর বাট্টা বা ছাড় আমাকে দিতে হচ্ছে, টাকা পাওয়ার সময় বাট্টা দিতে হয়, বাট্টা দিলে সেটা ডিসকাউন্ট অ্যালাউড খরচ, ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট 200। আর আমার অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা লেখা ছিল? 22 থেকে 2 বাদে 20,000 লেখা ছিল, এখন অ্যাকাউন্ট রিসিভেবল তাহলে ক্রেডিট হয়ে যাবে 20,000 টাকা। ওকে, তাহলে 22,000 টাকার পণ্য বিক্রি করেছিলাম, 2,000 টাকা ফেরত, 20,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল আমার ছিল, ওই 20,000 অ্যাকাউন্ট রিসিভেবল টাকা পেয়ে গেছি, অ্যাকাউন্ট রিসিভেবল হয়ে গেল ক্রেডিট, সম্পদ কমে গেল ক্রেডিট। টাকা পাওয়ার সময় যেহেতু বাট্টা পিরিয়ডের মধ্যে টাকা পেয়েছি, বাট্টা দিতে হবে 200, বাদ বাকি টাকা 19,800 টাকা ক্যাশ দিতে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো লাস্ট যেটা, পেইড অ্যামাউন্ট ডিউ টু ইএফ কোম্পানি, ইএফ কোম্পানিকে টাকা দিয়েছি। আচ্ছা, ইএফ কোম্পানির কাছে আমরা পণ্য বিক্রি করেছিলাম কত টাকা দেখো তো। এই যে ইএফ কোম্পানি জানুয়ারি মাসের 4 তারিখে বিক্রি করেছিলাম 18,000 টাকা, শর্ত ছিল 212, 12 দিন সময় ছিল। 4 তারিখ প্লাস 12 দিন, 16 দিন, 16 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে, কিন্তু আমরা টাকাটা পে করেছি 18 তারিখে, আমি ডিসকাউন্ট পিরিয়ডের পরে শোধ করেছি। তো ডিসকাউন্ট পিরিয়ডের পরে শোধ করলে ডিসকাউন্ট আর প্রযোজ্য হবে না, বাট্টা প্রযোজ্য হবে না, বাট্টা আমরা পাবো না। তাহলে যা টাকা পাওনা আছে পুরো টাকাই দিতে হবে। ফাইন, 18,000 টাকার পণ্য আমরা যে কিনেছিলাম, ফেরত কি দিয়েছি? না, ফেরত দেই নাই, ইএফ কোম্পানির কাছে কোনো ফেরত নেই, তাহলে 18,000 টাকাই তারা পায়। তাহলে 18,000 টাকা শোধ করে দিচ্ছি, অ্যাকাউন্টস পেয়েবল ইএফ কোম্পানি ডেবিট 18,000। আর যেহেতু বাট্টা পিরিয়ডের পর দিয়েছি, বাট্টা প্রযোজ্য হচ্ছে না, কোনো বাট্টা লিখতে হবে না, তাহলে লিখতে হবে কি ক্যাশ ক্রেডিট 18,000। গ্রস মেথডে পুরো টাকাটাই দিয়ে দিচ্ছি, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। কিন্তু নেট মেথডে কি করেছিলাম? নেট মেথডে কিন্তু আমরা রেকর্ড করার সময় বাট্টা বাদ দিয়ে রেকর্ড করেছিলাম।
তার মানে আমরা ধরে নিয়েছিলাম যে বাট্টা পাবো, কিন্তু এখানে এসে কিন্তু বাট্টাটা আমরা পেলাম না। রেকর্ড করার সময় ধরে নিয়েছিলাম নেট মেথডে যে বাট্টাটা পাবো, বাট্টা বাদ দিয়ে লিখেছিলাম, কিন্তু টাকা পরিশোধ করার সময় বাট্টাটা পেলাম না। তার মানে যে বাট্টাটা আমরা ধরেছিলাম সেই বাট্টাটা আমরা পেলাম না, এটা ডিসকাউন্ট লস্ট। আর ডিসকাউন্ট লস্ট হচ্ছে একটা খরচ, ক্ষতি, এটা হবে কি ডেবিট। তাহলে কি করতে হবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 17,640, কারণ ডিসকাউন্ট বাদে টাকা লিখেছিলাম 17,640, কিন্তু এখন আমাকে টাকা দিতে হচ্ছে কত, বাট্টা পাইনি পুরো 18,000 টাকা বাড়তি দিতে হচ্ছে। এই বাড়তি টাকা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমার ডিসকাউন্ট লস্ট। ডিসকাউন্ট লস্ট হবে ডেবিট 360, অর্থাৎ ওই টাকা থেকে 18,000 টাকা থেকে এই টাকাটা বাদ দিয়ে বাদ বাকি টাকা হচ্ছে ডিসকাউন্ট লস্ট। এই হচ্ছে আমাদের মোটামুটি অঙ্ক গ্রস মেথড এবং নেট মেথড। আচ্ছা, পারপিচুয়াল যদি হতো তাহলে কি হতো,